অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদলার গল্প। রমঝম রমঝম বৃষ্টি থামবার নামই নেই। সন্ধে হয় হয়। আমার বাড়ির বারান্দায় আমরা 5 জনে বসে আছি। বেয়ারা এসে আচার তেল মাখা, গোটার মশলা ছড়ানো, নারকেল কুড়ি আর পেঁয়াজের কুচি মেশানো মুড়ি আর তার সঙ্গে বেগুনি, পাটালি ও শশা দিয়ে গেল। সামনেই গঙ্গা। বৃষ্টির ধারা ঠিক কুয়াশার মতোই গঙ্গার বুকের উপর ছড়িয়ে পড়েছে। ওপারে কোথায় আকাশ আর জলের সীমানা কিছুই বোঝার জো নেই। এমনকি ওপারের বনের সবুজ রেখা পর্যন্ত আর দেখা যায় না। গঙ্গা জলের উপরে বৃষ্টিধারা চিকের ভিতর দিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে এক একখানা পানসি ঠিক অস্পষ্ট স্বপ্নের মতো জেগে উঠেই আবার অদৃশ্য হয়ে পড়ছে। নৌকাগুলোর দেহ যেন ছায়ার মায়া দিয়ে গড়া। তাদের যেন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। শ্যামচন্দ্র এক মুঠো মুড়ি মুখে পুরে গঙ্গার দিকে ফিরে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বললে, আর চারিদিক রহস্যের ঘেরাটোপে ঢাকা। ওই দেখো না, নৌকাগুলো ভেসে যাচ্ছে ঠিক যেন ভুতুড়ে নৌকার মতোই। রামচন্দ্র চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মুখগহ্বরে টপ করে একখানে বেগুনি নিক্ষেপ করে বললে, আর চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে হ্যামলেটের বুড়ো বাবার প্রেতাত্মা যেন দেখা দিলেও দিতে পারে। মানিকলাল বললে, তা ভাই, এমন বাদলায় দল বেঁধে ইলেকট্রিকের লাইটের তলায় সোফা কোচে বসে ভূতের গল্প শুনতে ভারী ভালো লাগে। তোমরা কেউ কখনো ভূত দেখেছ? রামচন্দ্র শ্যামচন্দ্র একসঙ্গে বললে, না, ভূতে আমি বিশ্বাস করি না। অপূর্ব এতক্ষণ এক মনে মুড়ি ফুলুরি খেতেই ব্যস্ত ছিল। এখন সে মুখ খুললে বললে, হ্যাঁ, কোনো ভদ্রলোকেরই ভূত বিশ্বাস করা উচিত নয়। আমি ভূত বিশ্বাস করি না, তবে ভূতের গল্প শুনতে ভালোবাসি। আমি বললুম, আমিও ভূত বিশ্বাস করি না, কিন্তু ভূতের গল্প বলতে ভালোবাসি। রামচন্দ্র শ্যামচন্দ্র একসঙ্গে বললে, বাদলার গল্পই হচ্ছে ভূতের গল্প, কিন্তু সে গল্প সত্যি হওয়া চাই। আমি বললুম, আমার এ গল্প একেবারে সত্য ঘটনা। মানিকলাল বললে, তবে যে বললে তুমি ভূত বিশ্বাস করো না? না, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু সত্য ঘটনা না হলে ভূতের গল্পে জোর হয় না। তাই প্রত্যেক ভূতের গল্পই সত্য বলে মনে করা উচিত। অপূর্ব বললে, যে গল্পটা তুমি বলবে সেটা কার মুখে শুনেছ? কারুর মুখে শুনিনি, এ গল্প আমার নিজের গল্প। মানিকলাল বললে, মুড়ি ফুলুরি ফুরোলো। বেয়ারা চায় ট্রেনই আসছে। সন্ধ্যার অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে। আকাশের চাঁদ তারা মেঘের চাদর মুড়ি দিয়েছে। হু হু করে ঝোড়ো বাতাস বইছে, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, গঙ্গা কাতর আর্তনাদ করছে। আর নদীর তীরে জনপ্রাণী নেই। এই তো ভূতের গল্প শুনবার সময়। কিন্তু এমন গল্প শুনতে চাই যাতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গায়ে কাঁটা না দিলে, বুকটা ভয় ছ্যাঁচ্ছ্যাঁত না করলে ভূতের গল্প শুনে আরাম হয় না। ভূত বিশ্বাস করি না, কিন্তু এই ভয় পাওয়ার আরামটুকু ভারী মিষ্টি লাগে। চায়ের পেয়ালায় তাড়াতাড়ি গোটা কয়েক চুমুক দিয়ে আমি আরম্ভ করলুম। কালীপুরে আমার দেশ। আমি কলকাতায় জন্মেছি। ছেলেবেলা থেকে এখানেই মানুষ হয়েছি। দেশে ভারী ম্যালেরিয়া বলে আমাকে বাবা কখনো দেশের মাটি মারাতে দিতেন না, কিন্তু দেশকে আমি বরাবরই ভালোবাসি। কলেজে যখনই কেউ আমাদের দেশ কিংবা ও আমার দেশের মাটি প্রভৃতি গান গাইত, তখনই দেশের জন্য আমার প্রাণ কেঁদে উঠত। তাই গেল বছরে একদিন আমি দেশকে দেখতে গেলুম। শুনেছি দেশে আমাদের ভিটে এখনও আছে। বাপ পিতামহের ভিটের উপর 2 ফোঁটা চোখের জল ফেলে আসব, এই ছিল আমার মনের ইচ্ছা। কালীপুরে স্টেশনে গিয়ে যখন নামলুম, তখন সন্ধে উতরে গেছে। তবে আকাশে দশমীর চাঁদ ছিল বলে পথ চলতে বিশেষ কষ্ট হলো না। গ্রামের কেউ না কেউ আমাকে আশ্রয় দেবে, এই ভেবে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে অগ্রসর হলুম। তখন বৃষ্টি ছিল না বটে, কিন্তু বর্ষাকাল। কাদায় হাঁটু পর্যন্ত পা বসে যাচ্ছে দেখে তাড়াতাড়ি জুতো জোড়া খুলে পবিত্র পুঁথির মতন বগল দাবা করলুম।
মাথার উপরে ম্যালেরিয়ার মশার মেঘ কনসার্ট বাজাতে বাজাতে আমার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কালো কালো বাদুড় উঠছে, ঝিঝি পোকা ডাকছে, পেঁচারা চেঁচে করে চেঁচাচ্ছে। মাঝে মাঝে ঝোপঝাড়ের ভিতর থেকে সাপের মতন কি যেন বেরিয়ে আসছে। কলকাতার রাস্তায় গ্যাসের আর ইলেকট্রিকের আলোতে পথ চলা অভ্যাস। দশমীর চাঁদের আলো অমাবস্যার অন্ধকারের চেয়ে উজ্জ্বল বলে মনে হচ্ছিল না। এক জায়গায় পথের মাঝখানে প্রায় 3 ফুট গভীর ডোবা ছিল। হঠাৎ ঝপাং করে তার মধ্যে না জেনে ঝাঁপ খেতে হলো। তবু আমি দমলুম না। ডোবা থেকে উঠেই মনের সুখে আবার গান শুরু করলুম। এসব কি গ্রাহ্যের মধ্যে আনতে আছে? কবি গেয়েছেন, ও আমার দেশের মাটি, তোমার পরেই ছোঁয়াই মাথা। গাইতে গাইতে গায়ের কাদা ঝেড়ে পুঁছে মুখ তুলেই দেখি সামনের একটা ঝোপের আবছায়ায় কালো গা মিশিয়ে কে একজন দাঁড়িয়ে। তাকে দেখে কেমন সন্দেহ হলো। চশমাখানা খুলে পরিষ্কার করে ভালো করে আবার চোখে লাগিয়ে দেখলুম। দেখে সন্দেহ আরও বাড়ল। দিব্যি নাদুস নুদুস চেহারার একটা লোক। রামকান্ত আর শ্যামকান্ত রুদ্ধশ্বাসে বলে উঠল, হ্যাঁ বলো কি, ভূত নাকি? আমি বললুম, বোধ হয়। কিন্তু লোকটার মাথাটা কাঁধের উপর ছিল না, ছিল তার হাতে। 2 হাতে মুন্ডুটা সে পেটের কাছে ধরেছিল, আর সেই মুন্ডুর ভাঁটার মতো চোখ দুটো আমার দিকে কটমট করে তাকিয়েছিল। মানিকলাল বললে, গল্পটা এবারে জমেছে, সত্য গল্প কি না? আমার গায়ে কাঁটা দিতে শুরু করেছে। তুমি নিশ্চয়ই স্কন্দকাটা ভূত দেখেছিলে। আমি বললুম, হ্যাঁ। অপূর্ব বললে, তারপরেই তুমি বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে পড়লে। আমি বললুম, না। আমি তার আরও কাছে এগিয়ে গিয়ে তাকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলুম। স্কন্দকাটার হাতে ধরা মুন্ডুরা তখন বলে উঠল, হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ। আমি তুড়ি দিয়ে গাইলুম, ও আমার দেশের মাটি। স্কন্দকাটার হাতে ধরা মুন্ডুটা এবার আরও জোরে বলে উঠল, হাউ মাউ খাউ। আমি বিরক্ত হয়ে বললুম, দূর তোর, হাউ মাউ খাউয়ে নিকুচি করেছে, ব্যাপার কি? বেসুরে অমন বাজে চেঁচাচ্ছ কেন? স্কন্দকাটা খানিকক্ষণ হতভম্বের মতো চুপ করে রইল। তারপর বললে, আমি ভয় দেখাচ্ছি। আমি বললুম, কাকে? তোমাকে। আমাকে? কেন? ভয় দেখাতে আমরা ভালোবাসি। কিন্তু আমি ভয় পাইনি। ভয় পাওনি? আচ্ছা, এইবারে তুমি নিশ্চয়ই ভয় পাবে। এই বলে সে মস্ত হাঁ করে ভয়ানক জোরে আবার হাউমাউ খাউ বলে চেঁচাবার উপক্রম করলে। কিন্তু তার আগেই আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে স্কন্দকাটার মুন্ডুর গালে ঠাস করে এক চপেটাঘাত করলুম। স্কন্দকাটার হাতে ধরা মুন্ডুটা ভ্যাক করে কেঁদে ফেলে বললে, বিনা দোষে তুমি আমাকে চোর মারলে কেন? আমি বললুম, মুন্ডু থাকা উচিত কাঁধের উপরে, মুন্ডুটাকে তুমি কাঁধ থেকে খুলে নামিয়ে রেখেছ কেন? নইলে তোমরা ভয় পাও না যে? আমি বললুম, কাঁধের মুন্ডু হাতে দেখলে আমার মাথা ঘোরে। যদি ভালো চাও তো যেখানকার মুন্ডু সেখানেই রেখে দাও, নইলে আবার চর মারব। স্কন্দকাটা তাড়াতাড়ি মুন্ডুটাকে আবার কাঁধের উপরে বসিয়ে ম্রিয়মানভাবে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে আমার মনে অত্যন্ত দয়া হলো। আস্তে আস্তে তার পিঠ চাপড়ে আদর করে বললুম, না না, তুমি কিছু মনে করো না, আর আমি তোমাকে চর মারব না। স্কন্দকাটা ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললে, তুমি আমাকে দেখে ভয় পেলে না, উল্টে আমাকে চর মারলে। এখন আমি ভূতের সমাজে পোড়া মুখ দেখাবো কেমন করে? ওগো, আমার একই দুর্দশা হলো গো। ওগো, আমি যে ভূত পেদিন নাম ডোবালুম গো। ওগো, বেলগাছের ডালে বেম্বদত্তি ঠাকুর যে সব দেখছেন গো, তিনি যে আমার কথা সবাইকে বলে দেবেন। আমি বললুম, থামো থামো, অত চেঁচিও না। কোথায় তোমার বেম্বদত্তি ঠাকুর? চোখের জল মুছতে মুছতে স্কন্দকাটা বললে, ওই বেলগাছটার ডালে। পাশেই একটা বেলগাছ, তারই একটা মোটা ডালে উবু হয়ে বসে
সাদা ধবধবে পইতে পড়ে একজন মিশকালো লোক গড়গড় করে হুঁকোয় তামাক খাচ্ছে। আমি বললুম, প্রণাম হই ব্রহ্মদত্তী ঠাকুর, সব শুভ তো? হুঁকোর আওয়াজ থেমে গেল। উপর থেকে হেঁড়ে গলায় প্রশ্ন হলো, তুমি কে হে? নিবাস কোথায়? আগে আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নিবাস কলকাতায়। এখানে মরতে এসেছো কেন বাপু? ব্রহ্মদত্তীর কথায় আমার ভারী রাগ হলো। আমি বললুম, কীরকম লোক মশাই আপনি? ভদ্রলোকের সঙ্গে কথা কইতে জানেন না? আমি কথা কইতে জানি কি না জানি তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, জ্যাঠা ছেলে কোথাকার। আপনি বক্সিং লড়তে জানেন? ব্রহ্মদত্তী চমকে উঠে বললে, সে আবার কি? গাছের ডাল থেকে নেমে এসে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। না, আমি নিচে নামতে পারবো না, আমার পায়ে গেঁটে বাত হয়েছে। আমি এখন এইখানে বসেই তামাক খাবো। তাহলে আমি নিচ থেকেই আপনাকে থানির ছুঁড়ে মারব। ব্রহ্মদত্তী এইবারে হাহা করে হেসে উঠে বললেন, বেশ বেশ ছোকরা, তোমার মিষ্টি কথা শুনে ভারী খুশি হলুম। তোমার বাবার নাম কি? আগে সূর্যনাথ চট্টোপাধ্যায়, তার জন্মই কালীপুরেই। আমার পিতামহের নাম ভাস্করনাথ চট্টোপাধ্যায়। ব্রহ্মদত্তী বললেন, হ্যাঁ, বলো কি, তুমি ভাস্করের নাতি? আরে আরে, এতক্ষণ কথা বলতে হয় তো? তুমি আমাদেরই ঘরের ছেলে হে। ভাস্করের বাপ শশীনাথ যে আমার প্রাণের বন্ধু ছিল। তা সব খবর ভালো তো? আগে হ্যাঁ, আপনার আশীর্বাদে আপাতত সব মঙ্গল। তা স্কন্দকাটাকে তুমি কি বলেছ? ও কাঁদছিল কেন? আগে স্কন্দকাটা আমাকে ভয় দেখাতে এসেছিল বলে আমি ওকে একটা চড় মেরেছি। অন্যায় করেছ। দেখো, তোমরা পৃথিবীতে এখন সশরীরে বর্তমান আছো, কত দিকে কত আনন্দ নিয়ে মেতে থাকতে পারো, কিন্তু ভূত বেচারাদের ভাগ্যে সেসব কিছুই নেই। তাদের আনন্দ লাভের একটিমাত্র উপায় আছে, আর তা হচ্ছে তোমাদের ভয় দেখানো। তোমাদের ভয় দেখিয়েই তাদের সময় মনের সুখে কোনো রকমে কেটে যায়। কিন্তু তোমরা আজকালকার কলেজের ছোকরারা দুপাতা ইংরেজি পড়ে ভূতপ্রেতদের ডোন্ট কেয়ার করে দাও। এই সেদিন মামদবুদ এসে আমাকে তার দুর্দশার কাহিনী বলে গেল। সে কাহিনী শুনলে চোখে আর জল রাখা যায় না। কি এক ছোকরা নাকি ডাক্তারি পড়ে, মোড়া কেটে কেটে তার বুক থেকে ভয় ডর সব চলে গিয়েছে। এক রাতে সে ঘুমোচ্ছিল, এমন সময় মামদো তার ঘরে গিয়ে হাজির। মামদো যেই তার খাটের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ছোকরার ঘুম অমনি ভেঙে গেল। মামদোর প্রথমটায় মনে হলো ছোকরা ভয়ানক ভয় পেয়েছে, কারণ সে মামদোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মামদো তার দিকে চোখ যতটা পারে পাকিয়ে কটমট করে তাকালে। ছোকরা তখন ডান পাশ ফিরলে, মামদো সেই পাশে গিয়ে হাজির। তখন ছোকরা শুধল, তুমি কি চাও? মামদো কোনো জবাব না দিয়ে আরো বিশ্রীভাবে তাকালো। তারপর যা হলো শুনলে তুমি বিশ্বাস করবে না। ছোকরা মামদোর দিকে আবার খানিকক্ষণ তাকিয়ে থেকে বললে, দেখো, তোমার যদি আর কোনো কাজ না থাকে তবে তুমি ওইখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমার অন্য কাজ আছে, অর্থাৎ এখন আমি ঘুমোবো। বলেই সেই পাজি ছোকরা আবার বাঁ পাশ ফিরে অম্লান বদনে ঘুমিয়ে পড়লে। এখন বলো তো, এরপরে আমাদের ভয় দেখানোর সুখটুকুই বা কোথায় থাকে, আর আমাদের মুখ রক্ষাই বা হয় কেমন করে? তুমিও তো দেখছো ওই দলেরই লোক। তোমার এই অন্যায় ব্যবহারে আমি অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে আমাদের দিকে তোমরা ভয় পেও, তাহলেই আমাদের আনন্দ। কিন্তু এইটুকু আনন্দ থেকেও তোমরা যদি আমাদের বঞ্চিত করো তাহলে। ব্রহ্মদত্তের কথা শেষ হবার আগেই স্কন্দকাটা বলে উঠল, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, পথ থেকে সরে দাঁড়াও। ফিরে দেখি একটি স্ত্রীলোক পথ দিয়ে আস্তে আস্তে হঠাৎ আমাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। লজ্জায় আধার জিভ কেটে মুখে 7 হাত ঘোমটা টেনে দিলে। স্কন্দকাটা বললে, এখনো সরে দাঁড়ালে না? কেমন লোক হে তুমি, মহিলার সম্মান জানো না? তাড়াতাড়ি আমি সরে দাঁড়ালুম। মহিলাটি ঘোমটার ফাঁক দিয়ে একবার আমাকে দেখে ফিক করে একটুখানি কৃতজ্ঞতার হাসি হেসে হেলে দুলে চলে গেলেন। আমি বললুম, উনি কে? স্কন্দকাটা খুব সম্ভ্রমের সঙ্গে বললে, উনি হচ্ছেন শ্রীমতী পেতনিবালা দত্ত।
বিম্বদত্তি মুখ থেকে হুঁকোটি নামিয়ে বললেন, পেতনিবালার ডাকনাম কুনি, ও হচ্ছে বুনির বোন। আমি বললুম, বুনিকে? বিম্বদত্তি বললেন, তুমি কি কখনো কুনি বুনির গল্প শোনোনি? না। তবে শোনো, কুনি আর বুনি হচ্ছে দুই বোন। মরবার পর দুই বোনই পেতনি হয়েছে। কুনি থাকে দত্তদের বাড়ির রান্নাঘরের এক কোণে, আর বুনি থাকে বাঁশ বনে। এক রাত্রে দত্তদের বাড়ির বামুন ঠাকুর বাঁশ বনের পাশ দিয়ে আসছে। এমন সময় বুনি বনের ভিতর থেকে বেরিয়ে এসে তার পথ জুড়ে দাঁড়ালো। পেতনি দেখেই তো বামুন ঠাকুর একেবারে ভয়ে আড়ষ্ট। কিন্তু বুনি সেদিন বামুনকে ভয় দেখাতে আসেনি। সে খালি বললে, কুনিকে বলো বুনির বেটা হয়েছে, সমুখ দিকে গুরুমুড়ো তার পিছন দিকে পা, একবার বলে দিও তো গা। এই বলেই বুনি অদৃশ্য হলো। আর বামুন ঠাকুরও ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে দত্তবাড়ির রান্নাঘরের সামনে এসে পড়ে দাঁত কপাটি লেগে অজ্ঞান হয়ে গেল। সকলে তার চোখে মুখে জল দিয়ে তাকে আবার চাঙ্গা করে তুলল। তারপর বামুন ঠাকুর যখন একটু ধাতস্থ হয়ে সকলের কাছে বুনির বেটা হওয়ার বিবরণ বলছে, তখন হঠাৎ রান্নাঘরের কোণ থেকে কুনি নাচতে নাচতে বেরিয়ে এসে আহ্লাদে আটখানা হয়ে বললে, ও ঠাকুর খোয়াই দিবসের, ও ঠাকুর খোয়াই দিবসের। অর্থাৎ খোকার বয়স কদিন হলো। এবারে দত্তবাড়ির সবাই ভয়ে অজ্ঞান হয়ে গেল। আজ যাকে দেখলে ও হচ্ছে সেই কুনি, বুনির সঙ্গে দেখা করতে চলেছে। কুনি ভারী লজ্জাবতী, অচেনা লোক দেখলেই ঘোমটা দেয়, আর ঘোমটার ভিতর থেকে ফিক ফিক করে হাসে। কোথায় কোথায় রাত বেড়ে যাচ্ছে দেখে আমি বললুম, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দিত হলুম, তাহলে আজ আমি আসি। বিম্বদত্তি বললেন, সে কি, এই রাত্রে কোথায় যাবে? তার চেয়ে বেলগাছের ডালে এসে বসে দুদণ্ড বিশ্রাম করো। আমি বললুম, আজ্ঞে আমি এখনো জ্যান্ত আছি, বেলগাছের কাঁটা আমার সহ্য হয় না। আমি আমার পৈতৃক ভিটে বাড়ি দেখতে এসেছি, আরও কত দূর যেতে হবে বলতে পারেন? বিম্বদত্তি বললে, তোমাদের ভিটে? ওই যে হাত 15 তফাতে চেয়ে দেখো, ওই যে উঁচু ঢিপিটা দেখছো, ওইখানেই আগে তোমাদের বাড়ি ছিল। এখন ওখানে গোভূতেরা থাকে। মানুষ দেখলে তারা ভয় দেখায় না, একেবারে গুঁতিয়ে দেয়। আমি বললুম, তাহলে আজ রাতটা আমি না হয় স্টেশনেই কাটিয়ে দেব। গোভূতদের আমি পছন্দ করি না। প্রণাম হই বিম্বদত্তি ঠাকুর। এই বলে আমি চলে আসতে যাব, এমন সময় স্কন্দকাটা আবার আমার সামনে এসে কাকুতি মিনতি করে বললে, দোয়াই তোমার, তোমার দুটি পায়ে পড়ি, অন্তত যাবার সময়ও আমাকে দেখে দয়া করে একবার ভয় পেয়ে যাও, নইলে ভূতেরা কেউ আমাকে মানবে না। আচ্ছা আচ্ছা, আমি খুব ভয় পেয়েছি। এই বলে আমি সেখান থেকে হাসতে হাসতে চলে এলুম, আর আমার কথাটি ফুরলো। রামচন্দ্র শ্যামচন্দ্র এক বাক্যে মত প্রকাশ করলে, ধ্যাত, এটা গাঁজাখুরি গল্প। অপূর্ব বললে, সব ভূতের গল্পই গাঁজাখুরি, তবে কোনোটাতে গাঁজার মাত্রা কম থাকে আর কোনোটাতে থাকে খুব বেশি, এই যা তফাৎ। মানিকলাল বললে, আমার তো গায়ের কাটা গায়ে মিলিয়ে গেল। এখন আরেক কাপ চা খেয়ে গাতা দিয়ে না নিলেই নয়। আমি বললুম, বেয়ারা চালে আও। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।